আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক বাংলা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের যে প্রবন্ধটি সেটি হলো বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে সূচিপত্রের কিছু পরিবর্তন আনা হয়েছে এই বছরে। প্রথম প্রবন্ধ ছিল বিড়াল, তার পরিবর্তে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। লেখক বা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো মনে তোমাদের একটু কৌতূহল হতে পারে যে এই প্রবন্ধের পরিবর্তন কেন। পরিবর্তনটা অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী। আমরা প্রবন্ধ পাঠের শেষে এই মূল্যায়ন, আমি যে কথা বললাম এর মূল্যায়ন আমরা পাবো এই প্রবন্ধ পাঠের শেষে, যে এটি কেন পরিবর্তন করা হয়েছে আমরা বুঝতে পারবো প্রবন্ধটা শেষ করার পরে। তবে এটুকু বলা যেতে পারে নিঃসন্দেহে যে এটি একটি সময় উপযোগী প্রবন্ধ। কেন সময় উপযোগী? বর্তমানে পাঠকের থেকে লেখকের সংখ্যা যেন দিন দিন বেড়ে চলেছে এবং এই বাড়ার কারণে লেখার গুণগত মান হারিয়ে যাচ্ছে। যত বই প্রকাশ হচ্ছে, যত লেখালেখনি প্রকাশ হচ্ছে, তত গুণগত মান উপরে উঠছে না। তাই দুঃখ করে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইংরেজি বিষয়ের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি সম্প্রতি 2018 সালে 6 এপ্রিল প্রথম আলো পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন যে এ লেখা লইয়া কি করিব। তার প্রবন্ধটির শিরোনাম ছিল এ লেখা লইয়া কি করিব। একজন বিশিষ্ট চিন্তাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। লেখার মান এত নিচু যে উনি দুঃখ করে বলেছিলেন যে এ লেখা লইয়া কি করিব। তাই আবার 135 বছর পরে বঙ্কিমচন্দ্রের এই প্রবন্ধটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম এটি প্রকাশিত হয় 1885 সালে প্রচার পত্রিকায়। বঙ্কিমচন্দ্রের এই প্রবন্ধটি 1885 সালে প্রচার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। সেটি তোমাদের জন্য বা আমাদের জাতির জন্য প্রবন্ধ হিসাবে আবার ওটাকে নিয়ে আসা হলো 2020 সালে, অর্থাৎ 135 বছর পর যৌক্তিক কারণে সেই প্রবন্ধটি আবার এখানে উপস্থাপন করা হয়েছে। এই প্রবন্ধতে মূল কথা যেটুকু আমাদের মাথায় রাখতে হবে, যেটি মূল, এটি হলো যে যশ, খ্যাতি বা অর্থের জন্য লেখা যাবে না। বঙ্কিমচন্দ্র যে কথাটি বলতে চেয়েছেন এই প্রবন্ধে, যশ, খ্যাতি, অর্থের জন্য লেখা যাবে না, লিখতে হবে মানুষের বা সমাজের কল্যাণ সাধনের জন্য। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য ও নীতি নৈতিকতা বর্জিত অথবা পরনিন্দার উদ্দেশ্যে লেখা পরিহার করতে হবে। একে অপরকে দোষারোপ করে বিভিন্ন কাদা ছড়াছড়ি, বিভিন্ন অসত্য তথ্য, যে তথ্য দিয়েছে সেই তথ্য সম্বন্ধে লেখক নিজেই জানে না, সেই তথ্যের সত্যতা সম্বন্ধে তার কাছে কোনো দলিল নাই, ইত্যাকার প্রবন্ধ, ইত্যাকার লেখাতে ভর্তি। তাই বইমেলার শুরুতে আমরা দেখতে পাই ওই গাছের ডালে, দেওয়ালে, বিভিন্ন জায়গায় যে আমার লেখা, অমুকের লেখায় অমুক প্রকাশিত হয়েছে, এরকম ভাবে লেখালেখি, কিন্তু সেটি প্রকৃত উদ্দেশ্য থেকে সেটি ব্যাহত হয়েছে। তাই নব্য লেখক যারা লিখবেন নতুন প্রজন্মদের জন্য, এই প্রজন্মদের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে 12টি দফা, 12টি পরামর্শ, 12টি পয়েন্ট, 12টি উপদেশ, যে ভাষায় বলি না কেন আমরা, উনি লিখে গেছেন নব্য লেখকদের প্রতি। আর এখানে 13 নম্বর সিরিয়াল, অর্থাৎ 12টি হলো উপদেশ তার, পরামর্শ তার, আর 12টি পরামর্শ মেনে চললে 13 নম্বরে সেই সুফল তারা ভোগ করবে, দেশ এবং জাতি। তো এসব আমরা লেখক সম্বন্ধে কিছু কথা বলি এবং শুরুতেই বাঙ্গালা এই শব্দটি তোমাদের মনের মধ্যে হয়তো একটু দ্বিধা সৃষ্টি করতে পারে যে এই শব্দটা নতুন মনে হতে পারে, কিন্তু আদৌ নতুন নয়।
যখন এদেশে ইংরেজরা প্রথম কলেজ স্থাপন করে, ফোর্ট উইলিয়াম কলেজ 1801 সালে, বাংলা সাহিত্য যখন হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে, সেই সময়ের যে বাংলা তাকে বলা হতো, লেখা হতো উচ্চারণটাই বাঙ্গালা। বুঝতে পারছো? বয়াকার, এও গয়া আকার, লয়াকার, বাঙ্গালা। এর পরবর্তীতে এটি বয়াকার ও লয়াকার বাংলা, তারও পরে এসে বর্তমানে বয়াকার অনস্বর, লয়াকার বাংলা, এইভাবে রূপ নিয়েছে। তো সেই যে উষালগ্ন, সাহিত্য চর্চার যে উষালগ্ন, সেই উষালগ্নে এই বাংলাটাই সেইভাবে লেখা হতো বাঙ্গালা বলে। আর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত মেধাবী, একজন ধী শক্তি সম্পন্ন এবং অত্যন্ত বলা যেতে পারে পৈতৃক ভাবেই তিনি ছিলেন মেধাবী। তার বাবা ছিলেন ডেপুটি কালেক্টর, বঙ্কিমচন্দ্রের 4 ভাই, তার 2 ভাই ছিলেন ম্যাজিস্ট্রেট, বঙ্কিমচন্দ্র নিজেও ছিলেন ম্যাজিস্ট্রেট। উনি খুলনা অঞ্চলে তার কর্মজীবন থাকাকালীন এই প্রবন্ধটি লিখেছেন। তার জন্ম 1838, মৃত্যু 1894। এই মেধাবী লেখক 14 বছর বয়স তার যখন, অর্থাৎ 1852 সালে, মাত্র 14 বছর বয়সে উনি লেখার জগতে প্রবেশ করেন সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে। 14 বছর বয়সে লেখার জগতে প্রবেশ করেন। এরপরে উনি আর পিছন ফিরে তাকাননি, বা পিছনে ফিরে তাকে তাকাতে হয়নি। 1858 সালে মজার ঘটনা, কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনে হিন্দু কলেজ, কলকাতার একটি কলেজ, উনি যে কলেজের শিক্ষার্থী ছিলেন, হিন্দু কলেজ, এই হিন্দু কলেজটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1858 সালে প্রথম ব্যাচ বিএ পরীক্ষা দেয় 10 জন শিক্ষার্থী। এই 10 জনের মধ্যে 2 জন পাশ করে, এবং মজার ঘটনা, এই 2 জনের মধ্যে বঙ্কিমচন্দ্রই প্রথম হয়েছিলেন, মেধা তালিকায় তিনি ছিলেন প্রথম। তাহলে আমরা বুঝতেই পারছি যে উনি কত মেধা সম্পন্ন শিক্ষার্থী ছিলেন। তার মেধারী বহিঃপ্রকাশ আমরা তার কর্মজীবনে, তার সর্বক্ষেত্রেই তার ছাপ উনি রেখেছেন। 1864 সালে উনি যে প্রথম উপন্যাস লেখেন সেটি হল রাজমোহনস ওয়াইফ। ইংরেজি ভাষায় এই পত্রিকা, এই উপন্যাস, কিন্তু এটি জনসমাজে, লোকসমাজে তেমন সাড়া জাগায়নি। তার পরের বছর 1865 সালে উনি একটি উপন্যাস লিখলেন দুর্গেশ নন্দিনী, যেটি বাংলা সাহিত্যের আলোড়ন সৃষ্টি করেছিল, এবং বলা হয় এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস নয়, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস তোমরা জানো, আলালের ঘরের দুলাল, প্রেমচাঁদ মিত্রের লেখা, কিন্তু সেটি সারা জাগায়নি মানব মনে, এবং তাই উপন্যাসের জগতে সার্থকতা লাভ করতে পারেনি। উপন্যাসের জগতে সার্থকতা লাভ করলো 1865 সালে দুর্গেশ নন্দিনী, যেটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সারা জীবনে উনি উপন্যাসের সংখ্যা 14, গ্রন্থ সংখ্যা 34। এছাড়াও আরো কিছু তথ্য বঙ্কিমচন্দ্র সম্বন্ধে তোমরা পাবা লেখক পরিচিতি অংশে। সেখানে গিয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা একটু বিশদভাবে জানার চেষ্টা করবে। এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হলো এই প্রবন্ধের শিখন ফল। এই প্রবন্ধর মধ্যে কি আছে, এই প্রবন্ধ শেষে আমরা কি জানবো, কি লাভ করব। শিখন ফল আমি এখানে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। শিখন ফলের মধ্যে আছে সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে, নিজের লেখাকে সমৃদ্ধ করার উপায় সম্বন্ধে জানতে পারবে, আর আদর্শ লেখক হওয়ার উপায় কি সে বিষয়ে জানা যাবে এই প্রবন্ধ পাঠ শেষে। তো এবার আমরা চলো যাই প্রবন্ধের মধ্যে।
আজকে হয়তো আমরা এই প্রবন্ধটা শেষ করতে পারবো না সময়ের স্বল্পতার কারণে, বা অনলাইন ক্লাসে খুব লম্বা চওড়া ক্লাস অনলাইনে নেওয়া যায় না। এই অনলাইন ক্লাসে সংক্ষিপ্ত করার জন্য আমরা এটিকে দুটি পর্বে ভাগ করব। আজকে এই প্রথম পর্বে আমরা চলো দেখি কতদূর পর্যন্ত অগ্রসর হতে পারি। উনি যে 12টি দফা কথা বললাম, 12টি উপদেশের কথা বললাম, 12টি পরামর্শের কথা বললাম, এই 12 পরামর্শের 1 এবং 2 তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে পরামর্শগুলি 1, 2, 3, 4 করে। 1 এবং 2 পরামর্শ মূলত একই রকমের। সেই 1 এবং 2 নম্বর পরামর্শ হলো নব্য লেখকদের প্রতি তার যে কেন লিখবেন না, কেন লিখবেন না সে কথা বলতে গিয়ে উনি বলেছেন যে যশের জন্য লিখবেন না, খ্যাতি সুনাম, এই যশকে আমরা যদি আরো এর পরিপূরক শব্দ ব্যবহার করি তাহলে বলা যেতে পারে যে খ্যাতি সুনাম এর জন্য লিখবেন না। আর কি করবেন না? টাকার জন্য লিখবেন না। কোন লেখা যদি ভালো হয় তাহলে খ্যাতি সুনাম যশ এমনি আসে। আর টাকার জন্য লিখতে নিষেধ করেছেন। বই যদি খ্যাতি সুনাম যশ ছড়িয়ে পড়ে, বই যদি পাঠক সেটাকে ভালোভাবে গ্রহণ করে তাহলে বই বিক্রি হবে এবং টাকা উপার্জন হবে। প্রথমেই টাকার উদ্দেশ্যে লেখা যাবে না, তাহলে সেই মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। এরপরে উনি 3 এবং 4 নম্বর যে পরামর্শ দিয়েছেন এই দুটো মূলত একই ধরনের। 3 এবং 4 নম্বর পরামর্শ উনি বলেছেন সত্য ও ধর্মের জন্য লিখতে হবে। সত্যং সেবং সুন্দরম, সত্য সবসময় সুন্দর, তাই এই সত্যের জন্য লিখতে হবে। আর কি করতে হবে? ধর্মের জন্য লিখতে হবে। এই ধর্ম এখানে একটু পরিষ্কার করা দরকার। এই ধর্ম মানে রিলিজিয়ন না, কোন হিন্দু ধর্মের জন্য, কোন মুসলিম ধর্মের জন্য পার্টিকুলারলি তা না। এটি হলো মানব ধর্ম। মানুষের কল্যাণ, ন্যায় নীতিকতা, মনুষ্যত্ব বোধ ইত্যাদিকে সামনে রেখে লিখতে হবে। সেই কথাকে বলতে গিয়ে উনি বলছেন ধর্মের জন্য লিখতে হবে। তো সত্যের জন্য লিখতে হবে এবং ধর্মের জন্য লিখতে হবে। এই দুটি পয়েন্ট 3 এবং 4 নম্বরে। এরপরে 5 এবং 6 উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো সাময়িক সাহিত্যের জন্য। 5 এবং 6, 5 নম্বর প্রবন্ধে উনি বলেছেন যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। কোন লেখা লেখার পরে সঙ্গে সঙ্গে সেটা না ছাপাই কিছু দিন নিজে পড়ে বারবার করে সেগুলিকে কোনো বন্ধু বান্ধব মহলে পড়ে শোনায়ে যদি দেওয়া হয় তাহলে তার ভুল ভ্রান্তিগুলা চোখের সামনে ভেসে ওঠে এবং সেগুলির কারেকশন করাও সহজ হয়। এই সাময়িক সাহিত্য বলতে আমরা যে সাহিত্যকে বুঝি সেটি হলো ঈদ সংখ্যা, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ইত্যাদি যেগুলি, সেগুলিকে বলা হয় সাময়িক সাহিত্য। এই 5 এবং 6 সাময়িক সাহিত্যের উদ্দেশ্যেই তার লেখা। 7 নম্বর পয়েন্ট একটু ব্যতিক্রম। 7 নম্বর পয়েন্টে উনি বলেছেন যে বিদ্যা জাহির করবেন না। এমন অনেক লেখক আছে যারা নিজের পাণ্ডিত্য প্রচার করার জন্য, পাণ্ডিত্য জাহির করার জন্য কলম ধরেন, লেখেন। তো যদি তার বঙ্কিমচন্দ্রের কথা হলো যে বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না, বিদ্যা থাকলে তা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। যদি কারো সত্যিকার উদ্দেশ্যে বিদ্যা থাকে তাহলে সেটি এমনি এমনি তার লিখনের মাধ্যমে প্রকাশ পাবে। অযথা দুর্বুদ্ধ কিছু শব্দ, দুর্বুদ্ধ কোনো জিনিস অথবা কোনো তথ্য, যে তথ্যের কোনো সত্যতা নাই, যে তথ্য কোথাও খুঁজে পাওয়া যায় না, অথবা এমন কোনো বিষয় যে বিষয় সম্বন্ধে তার ধারণা নাই ইত্যাকার, এগুলিকে পরিহার করার কথা বলেছেন। এরপরে 8, 9 এবং 10 এই 3টি পরামর্শ মূলত ভাষার সৌন্দর্য, অলংকার সৃষ্টির বিষয়ে উনি বলেছেন যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন বটে, লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছিবে, ভান্ডারে না থাকিলে কুটিলেও আসিবে না। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের এই লাইনটির ভিতরে আমরা বিভিন্ন শব্দ পাচ্ছি, যে শব্দগুলি
তার রক্ত আছে, যার জন্য জায়গা মতো সেগুলিকে উনি লাগিয়ে দিয়ে সেগুলিকে সৌন্দর্য করেছেন। ভাষার অলঙ্কারের জন্য এমন কোনো দুর্বোধ্য শব্দ সেখানে আনা যাবে না যেগুলি ভাষাকে সৌন্দর্যকে নষ্ট করে। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবি। ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখক নিজেই উহার ভালো লাগিবে না, বন্ধুর নিকট পড়িতে লজ্জা করিবেন, তখন উহা কাটিয়ে দিবেন। এমন জিনিস লেখা হয়েছে যেটি যদি বন্ধু মহলে পড়া হয় তাহলে এমনিতেই তার ভুল ভ্রান্তি ধরা পড়বেন, সেগুলিকে তখন লেখক নিজেই বাদ দিয়ে দিবেন। 10 নম্বর যেটি বললাম 8, 9 এবং 10 অলঙ্কার সম্বন্ধে 10 নম্বরে উনি বলছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যে কথা আমরা বলতে চাই, যা বোঝাতে চাই তা সহজ সরল ভাবে বোঝানোই ভালো। কোন কৃত্রিমতার, কোন অসত্যতার আশ্রয় না নিয়ে সহজ সরল ভাবে উপস্থাপন করারই পরামর্শ উনি দিয়েছেন। তো আজ আমরা এই 8, 9 এবং 10 দফা পর্যন্ত পড়লাম। আগামীতে 11 এবং 12 এবং সর্বশেষ 13 দফা বাকি যেগুলি থাকলো সেগুলি নিয়ে আমরা আর দ্বিতীয় পর্বতে আলোচনা করব। তো প্রবন্ধটি অত্যন্ত ছোট, আবারও বলি এই প্রবন্ধটি অত্যন্ত ছোট হলেও এটি উপদেশমূলক একটি প্রবন্ধ, সময় উপযোগী একটি প্রবন্ধ এবং একটি শিক্ষণীয় প্রবন্ধ, যা আমাদের বর্তমান সাহিত্য জগতের যে অসংখ্য লেখালেখনি, যা গুণগত মান সম্পন্ন লেখালেখনি বাজারে আসছে না, এই বিষয়টাকে অনেকটা নজরদারি করবে, অনেকটা আত্মশুদ্ধিতে নিয়ে আসবে। আমরা যারা লেখক লেখনী ধারণ করতে চাই তাদের বোধোদয় ঘটাবে, এই প্রত্যাশা লেখকের যেমন, এই প্রত্যাশা আমাদের সকলের তেমন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।